তা জার্মানির পরে কাকে সাপোর্ট করতেছে? জার্মানির পরে কেউ নাই ইউরোপে এখানে। এখন মেইনলি চাই যে ডেনমার্ক যদি জিতে ভালো, বেলজিয়াম চাইতাম, বেলজিয়াম তো গেল গিয়া। মানে গ্রিলিশের জন্য ইংল্যান্ড আছে হালকা হালকা, কিন্তু ইংল্যান্ডের খেলা এত বাজে। হ্যাঁ, ইংল্যান্ড আমিও সাপোর্ট করতেছিলাম, কিন্তু ওরা কেমন জানি খেলে, ভালো লাগে না। ওইটাই যে খেলার একটা সুন্দর একটা ব্যাপার আছে এখানে। তো লুইস এনরিকে তো এখন রিয়াল মাদ্রিদ সাপোর্টার এরা যে কি গালি দেয়, ওদের বদদোয়া কোনো কাজেই আসে না, কি করে এরা এদের ওরা বদদোয়াতে এখন। একটা প্লেয়ারও নেয়নি। হ্যাঁ, ওদের বদদোয়াতে স্পেন এখন সেমিফাইনালে উঠে গেছে, কি অবস্থা। সেমিফাইনালে কিন্তু স্পেনকে ইতালি এত ইজিলিও হারাইতে পারবে না। স্পেন খেলতেছে কিন্তু না, খারাপ না। ভালোই খেলতেছে, হ্যাঁ। ইটালিও স্ট্রং, কম স্ট্রং না, ভালোই স্ট্রং, ভালো খেলা হবে আর কি সেমিতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যে ম্যাচটা ভালো হোক, ওইটাই নেই। আর এদিকে তো ইংল্যান্ড আজকে ইউক্রেনের সাথে কি খেলে, ইউক্রেন তো লাস্ট দিন তো সুইডেনের সাথে মইরাই যাইতেছিল, এত এত ইনজুরি, মানে লাস্টে না, 90 ইংল্যান্ড মিনিটের পরে একদম ক্র্যাম্পে অবস্থা খারাপ হয়ে গেছে। ইংল্যান্ড চলে যাবে আজকে, ওটা চিন্তা নেই। তারপর ওইটাই যদি ফ্রান্সের মতো বটল করে তাহলে ওইটা আবার অন্য কথা। ওইটাই ইংল্যান্ডের ঠিক নাই। বাট আজকে তো স্যানচো মনে হয় স্টার্ট করতে পারে, দেখা যাক কি করে। তার আমার 4 নাম্বার পাবো। কোন নাম্বার? ওকে, এই ডেফিনেশন গুলা কয় মাস পরেই হ্যাঁ, পড়বা, যে বাংলা মিডিয়ামের সিলেবাস যখন পড়বা তখন, যে আমরা 1 অ্যাম্পিয়ারের যে ডেফিনেশন বলি, 1 অ্যাম্পিয়ার আসলে মানেটা কি এখানে থেকে আসছে, ওয়েরস্টেড নামের এই সায়েন্টিস্টের ইয়ে থেকে। সো কি বলে এখানে, ইন 1820 Jans Oersted did an experiment with electric current in a wire. He noticed that whenever the current was on, it affected a compass needle lying near the wire. তো সেই আসলে প্রথমে বের করছে যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ক্রিয়েট হয়। ফিল্ড। এরপর বলতেছে কি, a few years later অ্যান্ড্রে অ্যাম্পিয়ার, যে ওটা থেকে কন্টিনিউশন আসছে আর কি, observed that two parallel wires attract each other if they are carrying current in the same direction. So তাহলে দুইটা ওয়্যার পাশাপাশি আছে, তারা যদি সেম ডিরেকশনে কারেন্ট ক্যারি করে তো তখন কি হয়, দে অ্যাট্রাক্ট করে অ্যাট্রাক্ট নিজেদের। ইচ আদার। তো এখন এই ব্যাপারটা কিভাবে কি কাজ করে, এখানের মধ্যে দেখো, আমরা কি জানি যে একটা স্ট্রেট ওয়্যারের চারপাশে তো এরকম কি থাকবে, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড ক্রিয়েট থাকে। হবে সার্কুলার। সো হোয়াট হ্যাপেন্স, এই জায়গায় আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা বের করতে চাই, কিভাবে বের করতে পারি, রাইট হ্যান্ড গ্রিপ রুল, তাই তো। রাইট হ্যাঁ, হ্যান্ড গ্রিপ হ্যাঁ, রুল ফর এটা কি ফিল্ড, যে আমরা রাইট হ্যান্ডের থাম্বটাকে কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করব, বাকি চারটা আঙুল যেদিকে কার্ল করব এটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে এরকম আমাদের মেইনলি, তো এইটা, এই হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা। ওরকম সেম ওয়েতে ওয়্যার টু এর মধ্যেও কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা একদম সেম, ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন্স, যখন নাকি আমরা এরকম দুইটার মধ্যে দিয়ে সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো করাইতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, বোথ দ্য ওয়্যারস আর ক্রিয়েটিং দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য সেম ডিরেকশন। সো তখন তারা কি হয়, একজনের সাথে আরেকজন রিইনফোর্স হয়ে দে অ্যাট্রাক্ট ইচ আদার। অর আরেকটা ব্যাপার বলা যায়, আরেকটা মজার ব্যাপার কি বলা যায় এখানের মধ্যে, তারা ফার্স্টে এখানে অ্যানসারে কি বলতেছে ওটা দেখেন। ফার্স্টে বললো কি, যে কারেন্ট ইন আ ওয়্যার প্রডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড, প্রথমে এটা তো আমরা জানি অলরেডি বলেই দিছিল কোশ্চেনে। না বলতেছে আইডেন্টিফাইস ডিরেকশন অফ বি, যে ম্যাগনেটিক ফিল্ড আর কি, অ্যারাউন্ড ইদার ওয়্যার, কেমন, যে অ্যারাউন্ড ওয়্যার, সো দ্যাট ইট ইজ ইনটু অর আউট অফ দ্য পেজ অর ক্লকওয়াইজ when looking from the left, যে লেফট থেকে তাকাইলে পরে, এই যে মাত্র যেটা আঁকছি, যে মাত্র ক্লকওয়াইজ। মাত্র যেটা আঁকলাম এটা কি, লেফট থেকে যদি আমরা দেখি তো তখন দেখি কি মনে হবে, যে ক্লকওয়াইজ এরকম ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। তো এখানের মধ্যে কি বলতেছে আমরা দেখি পরে। ওকে, সো এরপরে বলতেছে কি, যে ইচ ওয়্যার ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য আদার ওয়্যার, যে
এক নাম্বার ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেকেন্ড ওয়্যারটা আছে, সেকেন্ড ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এক নাম্বার ওয়্যারটা আছে। সো তাহলে কি হবে, একটা তাহলে কারেন্ট ওরা আর কি চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইলো, আর চার্জ পার্টিকেল যখন নাকি মুভ করে তো তখন কি তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো দুইটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হবে, ওভারল্যাপিং হবে। তো ওভারল্যাপিং এর জন্য হ্যাঁ তারা কি করবে, একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। সো বলতেছে কি a current carrying wire in a magnetic field experiences a force. So mention of Fleming's left hand rule, তো লেফট হ্যান্ড রুল দিয়ে বলতে পারি যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ওয়াইজ কি করবে, এই ডিরেকশনে অ্যাট্রাক্ট করবে। যে তুমি একটা ওয়্যার ধরতেছো, যে একটাকে ম্যাগনেট হিসেবে ধরবা, মনে করো ওয়্যার নাম্বার 1 কে তুমি ম্যাগনেট হিসেবে ট্রিট করবা, আর ওয়্যার নাম্বার 2 কে নরমালি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার হিসেবে ট্রিট করবা। সো ব্যাপারটা কেমন আসে দেখো, এই তো আমাদের সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড, এই যে এটা হলো আমাদের সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড এন্ড ডিরেকশনটা হলো এরকম। হ্যাঁ 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 তো এখন তুমি যদি সেকেন্ড ওয়্যারের এখানের মধ্যে দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হলো নিচে, কারেন্টের ডিরেকশনটা হলো কি টুয়ার্ডস রাইট। তো তাহলে রাইট হ্যাঁ ফোর্সের ডিরেকশনটা কোন দিকে আসে, আপওয়ার্ড আসে ওটা না? তো হ্যাঁ তাহলে হ্যাঁ ওয়্যার 2 এর উপরে কোন দিকে ফোর্স এক্সার্ট করবে, আপওয়ার্ড ডিরেকশনে। আবার যদি উল্টা কাজটা করো, যে তুমি উল্টাটা ধরে ও ওয়্যার বুঝছি 2 কে এখন যদি তুমি ম্যাগনেট হিসেবে ধরো আর ওয়্যার 1 টাকে যদি নরমাল কারেন্ট ক্যারিং ওয়্যার হিসেবে ধরো, তাহলে পরেও দেখবা যে কি তার উপরে ফোর্স ডাউনওয়ার্ড আসে। ডাউনওয়ার্ড। তো তখন তাদের দুজনের মধ্যে তাহলে কি হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে। আমার এটাই কোশ্চেন ছিল, যেটা মানে অ্যাট্রাক্ট কেমনে করে, ওদের দুজনের ডাইরেকশন তো সেমই, কিন্তু ওটা তো ম্যাগনেটিক ফিল্ড আর কি, মানে একটাকে কারেন্ট চার্জ ধরলে আরেকটাকে যদি ম্যাগনেটিক ধরি তাহলে আর কি আসে। হ্যাঁ, ফারিয়া তো এগুলো মনে হয় আচ্ছা, আসিফের কাছ এখানে থেকে দেখা নিছিল ফ্লেমিংস নাকি? লেফট হ্যান্ড, হ্যাঁ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের জায়গায় মোটর এফেক্টের কথা বললে হবে না? হ্যাঁ, লেফট হ্যান্ড রুলের ওইটাই তো মোটর ইফেক্টের মেইন অ্যানসারটা, যে না না না, মোটর। ওই যে না আরেকটা কি জানি ছিল, মোটর এফেক্ট না, কি বলে রাইট হ্যান্ড গ্রিপ রুল, রাইট হ্যান্ড গ্রিপ রুলের কথা বললে হবে না? রাইট হ্যান্ড গ্রিপ রুলের ওইটা কিন্তু কোনটার জন্য ইউজ করতে চাও? রাইট হ্যান্ড রুল কিন্তু অনেকগুলো ওয়্যার আছে। গুলোর জন্য, ওয়্যারটার জন্য। রাইট হ্যান্ড গ্রিপ রুল তোমার কয়েক টাইপের, একটা হলো ওয়্যারের জন্য, যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হ্যাঁ ওইটাই। এরকম সার্কুলার, ইয়েস, ওইটা দিয়ে তো প্রথমে তোমার ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা বের করতে পারতে হবে, তখনই তো তুমি বুঝলা যে ম্যাগনেটিক ফিল্ডটা হলো এরকম। দেন আচ্ছা ম্যাগনেটিক হ্যাঁ, ফিল্ডটাকে নিলা, দেন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে তুমি ফোর্সের ডিরেকশনটা বের করবা, বুঝছো? আচ্ছা বাট আমরা ও লেভেলে পড়ছিলাম না যে যেদিকে ফিল লাইন গুলো সেম ডিরেকশনে যাচ্ছে ওইদিকে ফোর্সটা এক্সার্ট হয়, মানে এরকম কিছু? না, আমরা ও লেভেলসে এমন মানে যে পড়ছিলাম যে যেখানে ফিল্ড গুলা কাছাকাছি থাকবে ওখানে স্ট্রঙ্গার হ্যাঁ ফিল্ড, যেখানে দূরে দূরে থাকবে ওখানে উইকার ফিল্ড, তো স্ট্রঙ্গার থেকে উইকারের দিকে একটা ধাক্কা দেয় এরকম। হ্যাঁ, সো ওই জিনিসটা তো আচ্ছা ওকে। এখানে ওই কনসেপ্ট লিখতে হবে না? এইখানেও এরকম ব্যাপারটা তুমি ইউজ করতে পারো, এমন ভাবে ইউজ করতে পারো। কি জিনিস দেখো, তোমার বাট মার্কস স্কিমে তো এই যে লেফট হ্যান্ড রুলের কথা বলা। হ্যাঁ, মার্কস স্কিমে লেফট হ্যান্ড রুলের কথা বলা, লেফট হ্যান্ড রুলটা আসছেই কিন্তু ওইটা থেকে, যে তোমাকে দাঁড়াও দেখা ও লেভেলস এর এটা, আর ও লেভেলস এর লেকচার তোমাকে একটা পাঠাবো নি, তাহলে পরে বুঝতে পারবা যে আসলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আমাদের আসছে কিভাবে। না ও লেভেলের ওই যে রিক্যাপটা তো আছেই, রিক্যাপটা প্লেলিস্টে আপলোড করা আছে। ও ও আচ্ছা, লেভেলের যে পাঁচটা রিক্যাপ দেওয়া হয়েছিল। ও এইখানের মধ্যে দেখো বেসিক্যালি হয়েছিলটা কি, এই আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন ছিল, আর এই আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যারের ফিল্ড লাইন ছিল। তো দুইটা যখন নাকি ওভারল্যাপ করতেছে, যে এটা হলো পার্মানেন্ট ম্যাগনেটেরটা, আর এই হলো তোমার কারেন্ট ক্যারিং ওয়্যারেরটা, ঠিক আছে? তো দেখো যে জায়গায় ফিল্ড লাইন গুলি একই দিকে যাচ্ছে ওখানে কি করবে, দুইটা মিলে আরো স্ট্রঙ্গার একটা ফিল্ড বানাবে নাকি? এই যে লোয়ার পোর্শনে নিচের জায়গাটায় পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইনও লেফট টু রাইট,
কারেন্ট ক্যারিং ওয়্যারেরটাও লেফট টু রাইট। সো তাহলে ওখানে কি দে আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন। আর উপরের পজিশনটা কি হচ্ছে, এই জায়গাটায় পার্মানেন্ট ম্যাগনেট একটা লেফট টু রাইট, কিন্তু কারেন্ট ক্যারিং ওয়্যারেরটা কোন দিকে, রাইট টু লেফট। সো তাহলে ওখানে কি করবে, ফিল্ড স্ট্রেংথটা কমে যাবে না? হ্যাঁ। তো তাহলে এই যে উইকার ফিল্ডটা উপরে ক্রিয়েট হইতেছে, স্ট্রঙ্গার ফিল্ডটা নিচে ক্রিয়েট হইতেছে। সো স্ট্রং থেকে উইক ফিল্ডের দিকে কি করা হবে, এরকম একটা ধাক্কা দেওয়া হবে। তো এইটাই ছিল আমাদের মোটর ইফেক্টের মেইন কাজ, যে এই ইফেক্টটাকে আমরা মোটরের মধ্যে ইউজ করে থাকি। এন্ড এই যে আমাদের প্রতিবার ফোর্সের ডিরেকশন বের করার জন্য কি করা লাগবে না, প্রতিবার আমাদের ফোর্সের ডিরেকশন বের করার জন্য এরকম বারবার ফিল্ড গুলো একে কোথায় স্ট্রং কোথায় উইক এরকম একে একে বের করার হ্যাসেল। তো এর জন্যই কি করা হয়েছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা বের করা হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, ওকে। সো তাহলে কোশ্চেন নাম্বার 4 এর এই জিনিসটা গেল। এরপর স্যার 6 6 নাম্বার। ওকে, লেটস সি 6 নম্বরে কি বলতেছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো, আমরা একটা ব্যাপার বারবার বারবার করে বলে আসছি যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন যেটা বলে, কি বলে, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন বলে যে তোমার ভোল্টেজ যে ইনডিউস হচ্ছে, ইয়েস ইনডিউস হবে, কিন্তু অনেকজনই ব্যাপারটা রিজনটা বুঝে না যে কখন ভোল্টেজ ইনডিউস হয় আর কখন হয় না। ঠিক আছে, এখানের মধ্যে ব্যাপারটা হলো তোমার ফিল্ড লাইন কাট করলেই হবে না, তোমার ফিল্ড লাইন যেই রেটে কাট করতেছো ওই রেট অফ কাটিং দা ফিল্ড লাইন কে চেঞ্জ করা লাগবে। ওকে, তুমি যদি ম্যাগনেটটাকে এই মাঝে এনে জাস্ট স্টেশনারি রেখে দাও, ধরে রাখো, যখন আনছো, যখন নাকি ফার্স্ট টাইম আনছো তখন দেয়ার ওয়াজ আ চেঞ্জ, কিন্তু তুমি এনে যখন নাকি ধরে রাখবা তখন কিন্তু আর নতুন করে কি নাম্বার অফ ফিল্ড লাইন দ্যাট আর বিং কাট এই রেটটা কি বাড়তেছে না কমতেছে না, তো তার মানে কোনো চেঞ্জ আসতেছে না। সো হোয়াট ডাজ দ্যাট মিন, দেয়ার উইল বি নো ইন্ডাকশন অফ ভোল্টেজ। ওকে, তো এখন এখানের জন্য জিনিসটা দেখো, ফার্স্ট অফ অল এই জায়গাটায় the magnet was stationary, তো তখন কোনো কি নাই, ফিল্ড লাইন কয়েলের ভিতর দিয়ে পাস করতেছে না, সো নো ফিল্ড লাইনস আর বিং কাট, সো নো ভোল্টেজেস আর বিং ইনডিউসড। ওকে, ভালো কথা। নাও হোয়াট হ্যাপেন্স, যখন নাকি সে একটু নিচে নামলো, সো তখন কয়েকটা ফিল্ড লাইন কি হইতেছে, কাট হইতেছে। সো প্রথমে কোনো ফিল্ড লাইন কাট করতেছিল না, এখন কয়েকটা ফিল্ড লাইন কাট করতেছে, সো তখন কি হবে, দেয়ার উইল বি আ সার্টেন চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ। তো ফ্লাক্স লিংকেজ, হ্যাঁ, তখন একটা পিডি ইনডিউস হবে। এরপরে তুমি যখন নাকি আরেকটু নিচে যাবা, তো তখন নাম্বার অফ ফিল্ড লাইন দ্যাট আর বিং কাট বেড়ে গেছে, তো তখন পিডি বাড়বে। এন্ড when you are fully inside, তখন কি হইতেছে, the number of field lines that are being cut is maximum রেটে কাট হচ্ছে আর কি। তো তখন কি হলো, ম্যাক্সিমাম ইএমএফ ইনডিউস করতেছে। হ্যাঁ হ্যাঁ, এন্ড এই জায়গাটায় এটা কি, এটা হলো আমাদের মিডল পিরিয়ড, যেখানে কি যে ম্যাগনেটটা কয়েলের সেন্টার দিয়ে পাস করতেছে। সো ওই সময়টা হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফিল্ড লাইনস আর বিং কাট, ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। আগে কোন ফিল্ড লাইন গুলি কাট হচ্ছিল, নর্থের থেকে আউটগোয়িং যাওয়া ফিল্ড গুলি কাট হচ্ছিল। ঠিক আছে, এখন যখন নাকি সে কি করতেছে, কয়েলের ভিতর দিয়ে মুভ করে এখন এই জায়গাটায় চলে আসবে, সো হোয়াট উইল হ্যাপেন, এখানের মধ্যে আমাদের নাম্বার অফ ফিল্ড লাইন যেটা কাট করতেছে ওটা কি হবে, কমে যাবে। তোমাদেরকে জিনিসটা আমি এইভাবে করে বুঝাই, তাহলে পরে ব্যাপারটা তোমরা বুঝবা। ঠিক আছে, এইটা জাস্ট ভোল্টেজের গ্রাফটা দেখলে অনেকজনই ব্যাপারটার এক্সপ্লেনেশনটা ফুললি বুঝতে পারে না, তো তোমাদেরকে এই জিনিসটা আমি আলাদা একটা জিনিস ব্যাপার দেখাইনি, খেয়াল করো। আমি কয়েকটা নাম্বার দিব, মনে করো এখানে কোনো ফিল্ড লাইন কাট করতেছে না, এইখানে কাট করতেছে মনে করো 3টা ফিল্ড লাইন, এইখানে কাট করতেছে 8টা ফিল্ড লাইন, এইখানে কাট করতেছে 12টা ফিল্ড লাইন, এইখানে কাট করতেছে 15টা ফিল্ড লাইন,
ঠিক আছে, তাহলে এখানে মাঝে দিয়ে 15 15 15, এরপরে এখানে কাট করতেছে 12টা, এরপরে এখানে কাট করতেছে 6টা, এখানে কাট করতেছে একটা, দেন একটা হলো। ঠিক আছে, এরকম ফিল লাইনটা দিলাম এন্ড ভ্যালুস গুলো আমি ইচ্ছা করে এরকম কয়েকটা ভ্যালু দিছি তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয়। যে এগুলো মনে করো কয়েকটা স্ন্যাপশট, যে এরকম স্পেসিফিক কয়েকটা 1 সেকেন্ড পর পর কি করা হয়েছে, এই স্ন্যাপ গুলো নেওয়া হয়েছে যে কোন টাইমে কতগুলা ফিল লাইন কাট করতেছে। সো নাও সি কি হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল ওকে, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, এটা আমরা ফ্লাক্স লিংকেজ ভার্সেস টাইম গ্রাফ দেখতেছি। ওকে, সো প্রথমে কি হচ্ছে না, প্রথমে কোনো ফিল লাইন কাট হচ্ছে না, 0। এর পরের সেকেন্ডে কয়টা ফিল লাইন কাট হচ্ছে, 3টা ফিল লাইন। এর পরের সেকেন্ডে কয়টা ফিল লাইন কাট হচ্ছে, 8টা। এর পরে হচ্ছে 12টা, এর পরে হচ্ছে 15টা, এর পরে হচ্ছে 15টা, এর পরে হচ্ছে 15টা। এটা খুবই কাছাকাছি যে এই টাইম গুলাতে, এখানে মনে করো 15 না দিয়ে ওরকম 14 13 12 এরকম দিলে পরে আরো ভালো হয়। চেঞ্জ করে এরকম 14টা 15টা 15টা, দেন আবার কমে গেছে। ওকে, তো এরকম এখন আবার কি হইতেছে, নাম্বার অফ ফিল লাইন কাটিংটা কমে যাচ্ছে। এন্ড কমে যাওয়ার রেটটা কি, কমে যাওয়ার রেটটা হলো ফাস্ট। কেন ফাস্ট? বিকজ প্রথমে সে যখন নাকি তার জার্নি শুরু করছিল, ইনিশিয়ালি তো সে ছিল রেস্টে, তো রেস্ট থেকে সে গ্র্যাভিটির জন্য, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য সে যে অ্যাসেলারেট করবে, তো প্রথমে তো তার ভেলোসিটি কম, এন্ড যত সে অ্যাসেলারেট করতেছে তার ভেলোসিটি বাড়তেছে। তো তার মানে ফার্স্ট পোরশন, এই যে ফার্স্ট হাফ, যে উপর থেকে এইটুকু আসতে যতটুকু না সময় লাগবে, এইখান থেকে নিচে নেমে যাইতে তার থেকে কম সময় লাগবে। কেন? বিকজ সে কি করতেছে, গ্র্যাভিটির জন্য অ্যাসেলারেট করতেছে। তো তাহলে এমন টাইপের হলো ব্যাপারটা। ফারিয়া বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এই হলো মেইনলি আমাদের কাহিনী। তো জিনিসটা কি হচ্ছে দেখো, প্রথমে কোনো ফিল লাইন কাট হচ্ছে না, এরকম জায়গাটায় ভোল্টেজ হলো 0। দেন এই জায়গাটায় যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, এইখানে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, ফ্লাক্স লিংকেজ ভার্সাস টাইম গ্রাফ। এখানে গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, ইএমএফ পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা n ল্যামডা n5 বেসিক্যালি। তো তাহলে এখানে কি ইএমএফ একটু বাড়লো, দেন এখানে স্টিফনেস আরো বাড়তেছে, তো ইএমএফ আরো বাড়তেছে। দেন স্টিফনেস ম্যাক্সিমাম এখানে, তো ইএমএফ হলো এখানে ম্যাক্সিমাম। এই দেন দেখো এই জায়গাটা এখানে কি হইতেছে, গ্রেডিয়েন্টটা কমে আসতেছে না, যে খুবই কমপ্লিটলি গ্রেডিয়েন্টটা কমে গেছে, যে নাম্বার অফ ফিল লাইন কাটিং এর রেটটা কমে আসছে। তো এই যে গ্রেডিয়েন্ট কমতেছে, তো তাহলে এখানে কি হইতেছে, ইএমএফ এর ভ্যালুটা কমে আসছে। নাও হোয়াটস হ্যাপেনিং, যে নেগেটিভে কেন যাবে, ইএমএফ টা নেগেটিভে কেন গেল? বিকজ তোমার নাম্বার অফ ফিল লাইন যে তুমি কাট করতেছো, একটু আগের সেকেন্ডে তুমি কাট করতেছিলা 15টা ফিল লাইন, এখন তুমি কাট করতেছো 11টা ফিল লাইন। চেঞ্জ আসছে? ইয়েস। চেঞ্জ পজিটিভ চেঞ্জ নাকি নেগেটিভ চেঞ্জ? নেগেটিভ চেঞ্জ। তুমি আগে বেশি ফিল লাইন কাট করতে, এখন কি করতেছো, কম কাট করতেছো। তো তাহলে ভোল্টেজটা নেগেটিভ অ্যাক্সিসে চলে গেল। এন্ড চেঞ্জের রেটটা কি, চেঞ্জের রেটটা এখন আরো বেড়ে গেছে। তো এই যে চেঞ্জের রেটটা বেড়ে গেছে, সো এখন পজিটিভ ভোল্টেজ না যতটুকু ম্যাক্সিমাম ছিল, নেগেটিভ ভোল্টেজটা কি এর থেকে আরো বেশি, বিকজ রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজটা বেড়ে গেছে। এন্ড ইভেন্চুয়ালি আবার এরকম নাম্বার অফ ফিল লাইন কাটিং কমতে কমতে, এই যে আগে তাড়াতাড়ি কমছিল, এখন কি হইতেছে, 6টা থেকে 3টা, 3টা থেকে 1টা, 1টা থেকে 0টা। তো এরকম পরে নেগেটিভ, ইয়েস, বাট রেটটা আগে থেকে কমে গেছে, তো এর জন্য ভোল্টেজটা কি হয়ে গেছে, বা ইএমএফটা কি হয়ে গেছে, কমে গেছে। এন্ড দেন তুমি যখন নাকি বের হয়ে গেছো, আর কোনো ফিল লাইন কাট করতেছো না, তো কোনো চেঞ্জও আসতেছে না, তো তখন ভোল্টেজ কত, 0।
তো এখন এটার আমাদের এক্সপ্লেনেশন গুলি কি? এক্সপ্লেনেশন গুলো হলো এরকম যে প্রথমেরটায় গ্রাজুয়ালি এরকম বাড়ছে, ম্যাক্সিমাম হয়েছে, দেন একটু আসলো। এই জায়গাটা কতটুকু? এন্টারিং দা ইয়ে আর কি বলে এন্টারিং ওই সিচুয়েশনটায় যে প্রথম উপর থেকে যখন নাকি নামতেছে তখন ভেলোসিটিটা হলো কম। তো ভেলোসিটিটা কম দেখে দা রেট এট হুইচ দা ফিল্ড লাইনস আর বিং কাট ওইটা কম, বাট যত নিচে যাচ্ছে আস্তে আস্তে রেটটা বাড়তেছে। সো ইভেন্চুয়ালি পজিটিভ ম্যাক্সিমাম একটা ইএমএফ তুমি পাইলা, ভালো কথা। when coming out of the coil তখন কি the direction in which the field lines are being cut এটা কমে যাচ্ছে, কি বলে ওটা উল্টায় গেছে, এর জন্য নেগেটিভ অ্যাক্সিসে গেছে। এন্ড নেগেটিভ ম্যাক্সিমামটা কি পজিটিভ ম্যাক্সিমামের থেকে বড়, এটা তুমি কিভাবে জাস্টিফাই করবা? বাই ইউজিং দ্য ভেলোসিটি, যে বের হয়ে আসতে সময় বেশি রেটে বের হয়ে আসছে, সো তার মানে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজটা বেশি, তো এর জন্য নেগেটিভ ইএমএফটা বেশি। সো দেখো এখানে টাইম খেয়াল করো, টাইমের এখানে মধ্যে দেখো এইখানে যতটুকু সময় লাগছে এইখানে টাইমটা কি এর থেকে কিন্তু কম। দোনোটাতে এরিয়া আন্ডার দা গ্রাফ সমান। সো তাহলে একটাতে টাইম লাগছে বেশি, যেখানে টাইম বেশি ওখানে হাইট কম, আর যেখানে টাইম লাগছে কম ওইটার কি হাইটটা হলো বেশি। সো ইভেন্চুয়ালি তোমার এরিয়া আন্ডার দা গ্রাফ কি দিবে আসলে? ফ্লাক্স লিংকেজ দিবে। তো টোটাল ফ্লাক্স লিংকেজ আর টোটাল নাম্বার অফ ফিল্ড লাইনস ওইটা তো ফিক্স, তাই না? সো তাহলে এরিয়া আন্ডার দা গ্রাফ উইল রিমেইন দা সেম, জাস্ট এন্টারিং এর সময় তোমার ভেলোসিটিটা কম, তো এর জন্য ম্যাক্সিমাম ইএমএফ ডিউরিং এন্টারিং দা কয়েল হলো কম, তো এর জন্য ওখানে সময়টা লাগছে বেশি ওই ডিসটেন্সটা কভার করতে। আর বের হয়ে আসতে সময় উল্টা এক্সপ্লেনেশনটা, ঠিক আছে? তাহলে এখানের জন্য যদি আমরা দেখি 6 নাম্বার, তো ফার্স্ট অফ অল রেফারেন্স টু চেঞ্জিং অর কাটিং অফ ফিল্ড অর ফ্লাক্স লিংকেজ কেমন? ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দা, এই যে প্রপোর্শনাল টু দা চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ, না কিসের চেঞ্জ? রেট অফ কাটিং অর রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ, ঠিক আছে? এই জিনিসটাই মেইন। এরপরে initial increase in EMF as the magnet gets closer to the coil identifies region of negative gradient with magnet going through the coil, এই যে এটা হলো ট্রানজিশন পিরিয়ডটা, এই যে এই জায়গাটায় যে ডাউন স্লোপ যেটা আর কি, হ্যাঁ এই জায়গাটা হলো কি ম্যাগনেটটা যখন নাকি ট্রানজিশন পিরিয়ডে যে ভিতর দিয়ে পাস করতেছে কয়েলটা, এরপরে কি বলতেছে? ইন্ডিকেশন দ্যাট ম্যাগনেট স্পিড ইনক্রিজেস অ্যাজ ইট ফলস। আচ্ছা, তখন ওই পার্টটায় না আমার ইএমএফ কনস্ট্যান্ট থাকে? ওই পার্টটায় ইএমএফ কনস্ট্যান্ট না, এই পার্টটায় ইএমএফ আমার কি হবে ডিরেকশনটা ওরকম চেঞ্জ করতেছে। এই যে দেখো, এই যে 14টা কাট করতেছিল, এই 15টা, দেন আবার তোমার এখানের মধ্যে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, মনে করো 13টা বা 12টা এরকম ফিল্ড লাইন কাট করতেছে। মানে রেট অনেক ছোট। রেট ছোট এটা বলবো না আমরা, এখানের মধ্যে বলবো যে তোমার চেঞ্জটা ছোট, বুঝছো? টাইমটা তার সেমই লাগতেছে, ওখানে কি হইতেছে 12টা থেকে 15টা থেকে এখন 13টা। তো তাহলে এখানে কি দেখে নাম্বার দেখে বড় মনে হইতেছে, কিন্তু নাম্বার গুলার মধ্যে চেঞ্জটা কি কম, বুঝছো? তো ওই জিনিসটা, তো এই যে নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালু, সরি, নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালু ইজ গ্রেটার দ্যান দ্য পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু। আর টাইমের ব্যাপারটা কি বলছিলাম? টাইম ফর দ্য সেকেন্ড পালস ইজ শর্টার দেন এরিয়া আন্ডার দ্য গ্রাফ, দোনোটা সেম। কেন? সিন্স n5 মানে কি ফ্লাক্স লিংকেজ, তাই তো? ফ্লাক্স লিংকেজের ভ্যালুটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, তো তাহলে এই জিনিসটার জন্য। তো এটা অনেকগুলা পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্টের মধ্যে যে কোনো 6টা তাদের মধ্যে এরকম লিংক করে করে সুন্দর করে লিখতে হবে, আর ঠিক আছে? বুঝতে পারছি স্যার। এরপরে নেক্সট জোস হ্যাপি বি নাম্বার, হ্যাঁ এটাই মেন। এখন দেখো
যে বি নাম্বারে আমরা তো এ নাম্বারের ওখানে তো ফ্রি ফল ছিল, যে গ্র্যাভিটির জন্য ওখানে ভেলোসিটি চেঞ্জ আসছে। এই জায়গাটায় কি হচ্ছে, এইখানে আমরা হরাইজন্টালি একটা কনস্ট্যান্ট স্পিডে নিয়ে যাচ্ছি। তো এইখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই যে জায়গাটা আসলো, এই জায়গাটা কি ইউনিফর্ম ফিল্ড না? হ্যাঁ হ্যাঁ এই ইউনিফর্ম ফিল্ডের এখানে তো আমাদের ইউনিফর্ম ফিল্ডের ভিতরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলে the rate at which the field lines will be cut, এটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে। সো তখন কি হবে, তখন ওখানে আমাদের কোনো ইএমএফ ইনডিউস হবে না। যে ব্যাপারটা কেমন, একটু আগের গ্রাফটা যেমন ছিল এখনের গ্রাফটা কেমন হবে? ফার্স্টে আমরা n5 ভার্সেস t গ্রাফ দেখি, যে প্রথমে কোনো ফিল্ড লাইন কাট করতেছে না, দেন ফিল্ড লাইন কাট করা শুরু করলো, আস্তে আস্তে বাড়তেছে, মিডল পোরশনে একদম হরাইজন্টালি। এই জায়গাটা হলো মিডল পোরশনটা, এই ইউনিফর্ম ফিল্ডের হ্যাঁ। জায়গাটা। এই জায়গাটায় ফিল্ড লাইন কাট করতেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড লাইন কিন্তু এই সময়তেই কাট করে, কিন্তু এইখানে তোমার কোনো ভোল্টেজ ইনডিউস হয় না, বিকজ কি হচ্ছে না, কোনো চেঞ্জ আসতেছে না। দেন হ্যাঁ বের হয়ে আসতে সময় আবার নাম্বার অফ ফিল্ড লাইন দ্যাট উইল বি কাট, এটা কমে আসবে। এখন কিন্তু আর পজিটিভটা বেশি নেগেটিভটা কম এমন হবে না, এখন তো আমরা হরাইজন্টালি নিয়ে যাচ্ছি এন্ড কনস্ট্যান্ট স্পিডে। সো তাহলে ভেলোসিটি তো সব সময় সেম, সো তাহলে রেটটা আমাদের কি থাকবে? সিমেট্রিক্যাল থাকবে বেসিক্যালি। একটু বেশি কার্ভ হয়ে গেছে, মেইনলি আইডিয়াটা হলো এরকমই, যে এরকম, ঠিক আছে? তো তাহলে কাজটা কি হইলো, এই জায়গাটায় পজিটিভ ইএমএফ, এই জায়গাটায় নেগেটিভ ইএমএফ, আর এই জায়গাটায় জিরো ইএমএফ, এমন টাইপের ব্যাপার। যে এই একটা জায়গা আসবে, দেন আবার এই, ঠিক আছে? সিমেট্রিক্যাল এরকম একটা গ্রাফ হবে। কেমন জিনিস? এই যে এরকম, এইটা, দেন মাঝে জিরো, দেন এইটা। কি বলতেছে? টু সিকোয়েন্সিয়াল পালসেস, ইফ নট টু সিকোয়েন্সিয়াল পালসেস কোর্স জিরো, ঠিক আছে? সিকোয়েন্সিয়াল বলতে কি, যে একটার পরে একটা আসবে, মানে এই যে মাঝে যে ট্রানজিশনটা আছে ওটা বুঝাইতে হবে, যে মাঝে যে জিরো ভোল্টেজ আছে। পালসেস অফ দ্য সেম হাইট এন্ড উইডথ, যে চোখের দেখায় যেন সেম হাইট এন্ড উইডথ থাকে, বিকজ এখানে তো আমাদের রেট কোনোটাই বেশি কোনোটাই কম না, যে একবার বেশি ইএমএফ একবার কম ইএমএফ ইনডিউস হবে এরকম নেই, এবার সবসময় জায়গায় সেম। দেন পালসেস ইন অপোজিট ডিরেকশন, যে একটা যদি পজিটিভ দাও আরেকটা নেগেটিভ দিবা, যে এ তে যদি নেগেটিভ দিয়ে থাকো বি তে তাহলে পজিটিভ দিবা, যে কোন একটা মেইনটেইন করতে হবে। যে বলছে এক্সাম্পল পিকস কুড বি ইন অপোজিট ডিরেকশনস, এরপর বলতেছে রিজিয়ন অফ জিরো ইএমএফ ইন দা মিডল। তাহলে এই ব্যাপারগুলো আমাদের কভার করা লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। ওকে, এটাই তো লাস্ট কোশ্চেন ছিল। এটাই লাস্ট কোশ্চেন ছিল। ফারিয়ার কে কোনো কোশ্চেন আছে? আমার ওই যে ইলেকট্রিক ফিল্ডের ওই যে রেক্ট্যাঙ্গুলার রোম্বাসের কি কাহিনী ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা যেন দিছিলা তারা, একটু গ্রুপের মধ্যে পাঠাও তো, এটা করে দিই। আমি নাম্বার বলতেছি, ওয়েট। কি ওয়ার্কশিটের মধ্যে ছিল? ও এটা ওয়ার্কশিট না, ওটা হচ্ছে ওই যে চ্যাপ্টার ওয়াইজ বুকলেটটার সলভ করতেছিলাম। ও আচ্ছা, তাহলে চ্যাপ্টার ওয়াইজ বুকলেট। ইউনিট 5 এর কি বুকলেট দিবা? ইউনিট 5 এরটা আসিফ মাত্র বানানো শুরু করছে, ও যে অলস। ও তোর এক্সাম কি মনে হয় হবে মানে অক্টোবরে? হ্যাঁ ওটা তো হবে ইনশাআল্লাহ। করোনা সিচুয়েশন তো এখন আগে থেকে অনেক, অক্টোবরের এক্সাম তো ক্যান্সেল হয় না। বাট আগের বছর থেকে কিন্তু এবার অনেক খারাপ অবস্থা, মানে আগের থেকে কম্পারিজন করলে। ওটা ঈদের পর পর আবার ঠিক করে হ্যাঁ ফেলবে ওই সরকার। পর্যন্ত আর কি কি হয়। হ্যাঁ এগুলো সব মিডিয়ার হাতে অনেক কিছু, ওরা বেশি দেখাইলেই বেশি, ওরা কম দেখাইলেই কম।
নাম্বার 24 ইলেকট্রিক ফিল্ডের নাম্বার 24 ফিল্ডের 20 কি রে ভাই, একবার স্ক্রল করে উপরে জায়গা, একবার নিচে জায়গা, মানে এই যে এটা তুমি কেন এত প্যারা খাইছো আমি বুঝলাম না। এটা তোমার আসলে পারা উচিত ছিল। দেখি, দেখ, two small point charges are separated by a short distance as shown in the diagram. Okay, so তাহলে তাদের মধ্যে vertical separation হলো 0.50। আচ্ছা, ভালো কথা। তাদের চার্জ গুলি দেওয়া আছে, দোনোজনের চার্জ সেম। ওকে, এন্ড পয়েন্ট বি থেকে তাদের দোনোজনের সরি ডিসটেন্স দেওয়া আছে 0.33 0.33। তো বলতেছে ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এট বি আর ডিসটেন্স এত ফ্রম দ্য চার্জেস। জিনিসটা পারিয়া কি যে করতেছিল তুমি, আমি তো এটা কোশ্চেন কোনো দেখিও নাই, আমি জাস্ট তোমার ট্রায়াঙ্গেল গুলা দেখে মাথা নষ্ট হয়ে গেছিল। এটা দেখো, সো পয়েন্ট বি তে তুমি একটা টেস্ট চার্জ বসাইছো। ওকে, হ্যাঁ তো এখন নিচের চার্জ পার্টিকেলটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। হ্যাঁ আর উপরের চার্জ পার্টিকেলটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? এইদিকে। হ্যাঁ এখন দেখো তো, দোনোটা চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু সেম, দোনোটা চার্জ পার্টিকেলের অ্যাঙ্গেলও সেম, ডিসটেন্সও সেম। তো তাহলে তাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কি করবে? একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না? হ্যাঁ ওকে, তো তাহলে আমরা ব্যাপারগুলো দেখি। তো আমরা এটাকে কি বলে, দুইটা চার্জ পার্টিকেলের নাম দেই x and y। সো সাপোজ এখানের মধ্যে কাজটা কি, এটা কি ইলেকট্রিক ফিল্ড ফর x আর এটা হলো ইলেকট্রিক ফিল্ড ফর y, তাই তো? সো এখন ex যদি বলি, ex is equal to what? kq by r square, right? হ্যাঁ সো তাহলে 8.99 into 10 to the power 9, q হলো 4 into 10 to the power minus 13 divided by r square। ডিসটেন্স কত? b থেকে 0.33 নাকি? হ্যাঁ ওকে, এখন এটার কি করা যাবে? দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যাবে। কি কি? হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এই অ্যাঙ্গেলটা কি, এটা যদি 49 হয় তো তাহলে এটাও কি 49 না নাকি? হ্যাঁ ওকে, তো তাহলে 49, তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে cos, ভার্টিক্যালটা হবে sin, তাই তো? হ্যাঁ তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট দুটো যদি আমরা নেই, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি হয়? দুইটারই তো হরাইজন্টাল কম্পোনেন্ট সেম দিকে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে? না আর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি ক্যান্সেল আউট করবে, এটাও তো বুঝো। হ্যাঁ তো তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু হোয়াট? kq by r square cos 49 into 2। What? So তাহলে 8.99 into 10 to the power 9 divided by 0.33 squared into charge হলো 4 into 10 to the power minus 13, sorry। আচ্ছা আমি এটা বুঝছি, বাট আসিফ ভাইয়া আমাকে এরকম একটা সিমিলার প্রবলেম দেখাইছিল। ওইটাতে যে ভেক্টরের যে রেজাল্টেন্ট যেমনে বের করে, রেক্ট্যাঙ্গেল ড্র করে মাঝখানে ডায়াগোনালটা বের করে ওইভাবে বুঝাইছিল। সো আমি ওইভাবে ট্রাই করছি, দেখে আমার রেক্ট্যাঙ্গেলই ফর্ম হইতেছে না। সো এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কেন করবে? আচ্ছা ঠিক আছে, ওইটাও হবে, সমস্যা নেই। তো এটা তো বোঝা গেছে, এটা হ্যাঁ দুনিয়ার সোজা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমার রেক্ট্যাঙ্গেল, ওকে, সো রেক্ট্যাঙ্গেল বানায়। সো ভেক্টরের রেক্ট্যাঙ্গেল বানাবা। তোমার ভেক্টরের রেক্ট্যাঙ্গেল আসলে বানায় কি? তুমি যে কোনো ভেক্টর গুলা, ঠিক আছে, যে কোনো একটা ভেক্টরের তুমি করবা কি,
এই তোমার একটা ভেক্টর, এই তোমার আরেকটা ভেক্টর নাকি? তো এখন হ্যাঁ এই দুইটা ভেক্টরের তুমি রেজাল্টেন্ট বের করতে চাও, তাই তো? হ্যাঁ তো তাহলে এই দুইটা ভেক্টরের তুমি রেজাল্টেন্ট বের করতে চাও। সো এটা দিয়ে আমরা কাজটা কি করি? এটা দিয়ে আমরা কাজটা এমন টাইপের করি, তাদেরকে অলওয়েজ যে রেক্টেঙ্গেল বানানো যাবে এটা না, এটাকে কি বলা হয়? প্যারালেলোগ্রাম বলি, তাই না? আচ্ছা রাইট হ্যাঁ অলওয়েজ যে তারা রেক্টেঙ্গেলই হবে এমন কোনো কথা নেই। And তুমি যেটা বানাইছিলে এটা প্যারালেলোগ্রাম ছিল, ইয়েস। তুমি রেক্টেঙ্গেল বলছিলে এর জন্য মানা করছি। তো এই হলো আমাদের রেজাল্টেন্টটা, ডায়াগোনালটা নাকি? হ্যাঁ তো তাহলে এই দুইটা ডায়াগোনালে ওই ভ্যালুটা বের করবা, তাহলেই চলে আসবে। বুঝতে পারছো কি বললাম? ওকে হ্যাঁ ইট মেক সেন্স বাট আমি কি করছিলাম ওয়েট তুমি রেক্টেঙ্গেল বানাইতে চাইতেছিলা কেন, এটাই বুঝলাম না। আবার এক্সামের ম্যাথটা কিন্তু একটু উল্টা ছিল, যেমন বিটা উপরে ছিল আর চার্জ গুলা নিচে ছিল, তো ওটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা ধরতে হয়, এখানে তো যেমন হরিজন্টালটা। হয়তো যে কোনো একটা যেটাই থাকুক, আমাদের সিচুয়েশন ওয়াইজ ওরকম লজিকটা হ্যাঁ, অ্যাপ্লাই change করতে করলে হয়। পরে সমস্যার কথা না। হ্যাঁ বুঝছো ফারিয়া? হ্যাঁ বুঝছি এবার ওকে, এরপরে আর কোনোটাই প্রবলেম আছে? এখানে যে ডিসটেন্স দিয়ে দিছে ওই 0.50, ওই 0.50 ডিসটেন্স, ওটা বোগাস। ওয়েট কি অ্যানসার মিলাও? না তোমাকে খুঁজে পাইতেছি না আরে ওই যে ফরওয়ার্ড করতাম কোনটা? এখানে যে দুইটা ডিসটেন্স দিয়ে দিছে 0.33 ওইটা এইটা দিয়ে আমরা এই প্যারালেলোগ্রামটা বানাইলে তখন তো আমার অ্যাঙ্গেল মিলতেছে না ডিসটেন্স যেগুলা দিছে 0.33 0.33, আচ্ছা। হ্যাঁ তো তাহলে এই ডিসটেন্স গুলা দিয়ে তুমি কি করতে পারতেছো না? প্যারালেলোগ্রামটা ওই বানাইতে পারতেছো না। হ্যাঁ ওই সাইডে নিলাম ওই সাইডে নিলে যেহেতু ডিসটেন্স সেম সো আমার মাঝখানের অ্যাঙ্গেলটাও সেম হবে না নাকি না মাঝখানের অ্যাঙ্গেল তো আমি 41 বের করছি এইটা Because এই প্যারালেলোগ্রাম বানাইতে চাও নাকি? হ্যাঁ এরকম? হ্যাঁ ওকে, এখন তোমার ব্যাপারটা হলো যে 0.33 0.33 সাইডেরই যে তোমার প্যারালেলোগ্রাম হবে এইটা মেইন কথা না, ঠিক আছে? যে হুম, তোমার along this direction, যে এই ডিরেকশন বরাবর তোমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কত, ওইটার উপরে ডিপেন্ড করবে ফাইনালি তোমার এটা কত হয়। যে তোমার এখানে এই যে এখান থেকে তার ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা দাঁড়া, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে বলে দিতেছি। আচ্ছা আচ্ছা ফারিয়া, তো এখন দেখো তোমাকে যে কথাটা বলতেছিলাম যে এই যে নিচের যে চার্জটা ওয়াই, তার যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এইটা লেন্থ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের তো আমরা কখনো লেন্থ বের করি না, করি? না তাহলে এখানে এই দুইটা লেন্থ যে তোমার 0.33 মিটার হবে এমন কোনো কথা নাই, বাট তুমি যেটা বলতেছো যে প্যারালেলোগ্রাম তুমি বানাইতে পারতেছো না এই দুটাকে, তো ওই জিনিসটা দেখি 0.33 লেন্থের আমাদের প্যারালেলোগ্রাম হইতে কি সমস্যা? সেটা হবে না? 0.33 যদি ওইদিকে আঁকা যায় তো এইদিকে আঁকতে কি সমস্যা? হ্যাঁ হচ্ছে তো কিন্তু প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস অ্যাড করলে 180 আসে না প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস অ্যাড করলে সাইডস এট অ্যাঙ্গেল, হ্যাঁ অপোজিট অ্যাঙ্গেলস অ্যাড করলে 180 আসে না তাই অলওয়েজ তাই না এমন তো হওয়ার কথা না, না হলে তো এই যে এত যে পেঁচানো কতগুলি যে ইয়ে আছে, এগুলি প্যারালেলোগ্রামের কেমনে করে হয় 180? হোয়াট
এরকম সিমিলার একটা কনসেপ্ট সাব্বির স্যার শিখাইছিল যে কিভাবে কি আমরা অ্যাঙ্গেল বের করতেছি 180 থেকে মাইনাস করে এরপর ওই অ্যাঙ্গেল দিয়ে রেজাল্টেন্ট ক্যালকুলেট করি। দেখি সার্চ দেখি। Interior angle at Chata, therefore the sum of any two adjacent angles. পাশাপাশি দুইটা। হোয়াট শিট, আসলে পাশাপাশি মানে অ্যাজ এন উপরে নিচে? Yes, is it y or x? এ হে, আচ্ছা হ্যাঁ এবার মনে পড়ছে। আল্লাহ, আচ্ছা হ্যাঁ সরি, আমি অপোজিট ভাইবে পুরো ম্যাথসটা মেস আপ করছি। তো এগুলো হলো প্রপার্টিজ গুলি। তোমার অপোজিট সাইড গুলোর লেন্থ সমান থাকবে, দেন ডায়াগোনাল গুলিকে যখন জয়েন করব ডায়াগোনাল গুলির বাইসেক্টর গুলি সমান সমান হবে। ম্যাথস বি রিভিউ হয়ে গেল ছোটখাটো। ম্যাথস এন্ড ফিজিক্স টিউটর। আর এই যে রম্বাস, রম্বাস একটা কি? প্রত্যেকটা জিনিসই এখন ইন্টারনেট চলে আসাতে অনেকগুলো জিনিস ইজি হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারটা খুবই স্কেয়ারি যে অনেকজনই এই ব্যাপারগুলোর আসলে রিজনিং জানে না, বুঝাই আচ্ছা এটা এটা তো এটা কোনো রিজন বুঝে না, কিছু বুঝে না, আন্দাজে কয়েকটা মুখস্থ করে পরে থাপড়াইতে বলছে। আবার অনেকজন আছে ইন্টারনেট এত ভালোভাবে ইউজ করে যে ইন্টারনেট থাকাতে যে নাকি শিখতে চায় এন্ড পিওরলি শিখতে চায় সে অনেক কিছু জানতে পারে, এত কিছু ফ্রিতে ইনফরমেশন আছে। আর এই যে ওই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইয়ার মধ্যে একটা সার্কেলের মধ্যে ওইটার অপোজিট অ্যাঙ্গেল গুলার সামেশন মিলে কত হবে 180, এটা ছিল। যেরকম মেমোরাইজ না করে এটা শো দেখাইছে, তো এগুলো জিনিসের ভিডিও দেখতে পারো, মজা লাগবে। এরপর আর কোনটা নিয়ে প্রবলেম ছিল ফারিয়া? আর ছিল না, এটাতেই অনেক প্যারা পেয়েছি। ওকে, এখন হোপফুলি বুঝা হয়েছে। তো ম্যাগনেটিজমের পরীক্ষাটা তো এই উইকে নেওয়া হয় নাই, যে বাজে বৃষ্টি পড়তেছিল সারাটা দিন, মানে ফজরের নামাজের পর থেকে যে শুইছি এরপর থেকে আল্লাহ বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে, এত জোরে পড়ছে মাঝে দিয়ে সেই স্পিড বেড়ে গেছে। অনেক বৃষ্টি পড়ছে। হ্যাঁ স্যার আমাদের তো আবার নদীর পাশে বাসার রাস্তা পুরো পানি ভরা, কি যে অবস্থা। হ্যাঁ, নদীর পানি তো এখন অনেক বেশি বেড়ে গেছে, যে যত রেটে না ওরকম নিচে যায় সোক করে করে, ওই রেটটা তো অনেক কম। তো ওই ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টের একজন বড় ভাই সুন্দর একটা প্রজেক্ট করছে বুঝছো, যে ঢাকা সিটিতে তো তোমার বেয়ার ল্যান্ড অনেক কম, সব জায়গায় পিচ ঢালাই করে টরে ফেলছে না, তো সে এরকম হ্যাঁ। বুদ্ধি ইয়ে করছে যে আমাদের বাংলাদেশের যে অ্যাকুইফার, অ্যাকুইফার মানে তো বুঝো, অ্যাকুইফার বেসিক্যালি আমাদের গ্রাউন্ডের নিচে যেই রকের লেয়ার গুলি আছে ওগুলি এক একটা ডিফারেন্ট লেয়ার, এক একটা মনে করো যে শেল, স্যান্ডস্টোন, এসব নাম তো শুনছো, জিওগ্রাফিতে আগে পড়ছিল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ
তো আমাদের ঢাকা সিটির কি পুরো বাংলাদেশেরই সবচেয়ে মেইন অ্যাকুইফার হলো ডুপিটিলা অ্যাকুইফার, যে একটা স্যান্ডস্টোনের একটা লেয়ার, যেটা থেকে মেইনলি আমরা যে কলগুলা বানাই না, আমরা যে পাম্প গুলা করি, তো এই ডুপিটিলা থেকে যে ওই স্পেসিফিক স্যান্ডস্টোন লেয়ারের থেকে আমরা আসলে ওয়াটার গুলা পাম্প করে নিয়ে আসি আমাদের খাওয়ার জন্য, বাকি ইউজের জন্য এইসব। সো তার বুদ্ধিটা এরকম অনেক সুন্দর, কি করছে, আমরা কয়েকটা জায়গায় এরকম স্পেসিফিক কয়েকটা জায়গায় এরকম ড্রিল করব, এন্ড ড্রিল করে ওইগুলার ভিতরে ওরকম দিয়ে রাখবো, কি বলে ন্যাচারাল ফিল্টার, যেসব যে বালি দেওয়া লাগে, গ্রেভেল দেওয়া লাগে, ওইসব রক স্টক্স ওইসব দিয়ে। তো তখন কি হবে, যে সব জায়গাগুলোতে ওয়াটার লগিং হয় অনেক বেশি, যে শান্তিনগর এরিয়া, এইসব এরিয়া, মিরপুর এরিয়া, এগুলাতে কি করবে, এরকম বৃষ্টির পানি এটার ভিতর দিয়ে ডিরেক্টলি রিচার্জ হয়ে যাবে আমাদের ডুপিটিলা অ্যাকুইফারের মধ্যে। তাহলে অনেক তাড়াতাড়ি আর কি রাস্তার মধ্যে পানি জমে না থেকে নিচে চলে যাবে আর কি, তেমন টাইপের একটা প্রজেক্ট। তো সে কাজ করতেছে অনেক ভালো। তো এটা ফান্ডিং লাগবে অনেক কিছু। হ্যাঁ, আইডিয়াটা অনেক সুন্দর। আইডিয়া বেসিক্যালি এটা চুরি করা, এটা বিদেশের ওইটা আইডিয়া দেখে ওরা ইয়ে করছে, বাট বাংলাদেশে তো এখন অ্যাপ্লাই করা হয় নাই। সো যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারে তো ভালো হবে। আবার যদি কোনো ফিল্টার ঠিক মতো কাজ না করে, ভিতরে যেগুলা দিতেছে এটা ঠিক মতো কাজ না করলে বাইরের থেকে পলিউশন গুলা যে পুরো আমাদের সবার খাবার পানি নষ্ট করে দিবে। তো অনেক কিছু ব্যাপার আছে, তো এগুলো খুবই রিস্কি ব্যাপার। অনেক কিছু চিন্তা ভাবনা করে গভর্নমেন্ট লেভেলের ফান্ডিং পেয়ে দেন কাজ টাজ করা লাগবে, আর না হলে পরে হবে না আর কি। মেনলি এগুলো অনেক মজার মজার অনেক কিছু প্রজেক্ট সে সাজেস্ট করছে। তো এই জিনিসটা অনেক ভালো একটা জিনিস। তো দেখা যাক কি হয়। ওকে, তো তাহলে আমাদের ম্যাগনেটিজমের এই জিনিসটা নিয়ে তো বললাম। তো আমরা নেক্সট ক্লাসে ইয়েটা শুরু করব, পার্টিকেল ফিজিক্স এর রিভিউ শুরু করব, ঠিক আছে? ম্যাগনেটিজমেরটা নিয়ে তো প্রবলেম নাই আছে? আছে স্যার। ওকে, তো এখন চেক রিপাবলিক আর ডেনমার্কের খেলা শুরু হবে, খেলা দেখতে যাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।